না না, বলতে হবে। ডিভোর্সি মেয়ের সাথে এমন মালদার লোক স্বার্থ ছাড়া পীড়িত করতে আসবে না। এই বল, কি করছিস তোরা? একসাথে ঘুমাইছিস? নাভিয়া, টেল মি। শাহেদকে কেমন অন্যরকম লাগছে, ওর হাত নিষ্পিস করছে। নাফিয়া বুঝলো শাহেদ আরেকটু খেয়ে হারালেও চুলের মুঠি ধরবে। এই শাহেদকে দেখে কেমন জানি মায়া লাগছে নাফিয়ার। হয়তো শাহেদের মাথা খারাপ হচ্ছে দিন দিন, হয়তো ওর চিকিৎসা দরকার। নাফিয়ার মধ্যে অবশিষ্ট ঘৃণাও যেন বেঁচে নেই। অমানুষটাকে কিভাবে শাস্তি দেবে ও বুঝে উঠতে পারছে না। রোজা রমজানের রাতে মুসল্লিরা সবাই তারাবি পড়ে হয়তো শুয়েছে পাড়ায়। এখন চেঁচামেচিও করতে মন চাইছে না নাফিয়ার। ও তেজ কমিয়ে নেয়, আস্তে ধীরে বলে, আমি বাচ্চা নিতে চাইতাম, তুমি নিতে চাইতে না। তুমি নিতে চাইতে না কারণ তুমি জানতে তোমার দ্বিতীয় বিয়ের কথা জানাজানি হলে আমি তোমাকে ছেড়ে যেতে পারি, অথবা তুমি আমাকে একসময় ছেড়ে দেবে। বিকজ তোমার একমাত্র ভালোবাসা তোমার লাইফে এসেছে, এজন্য তুমি বাচ্চা নিতে চাইতে না আমার থেকে। আর আমি এদিকে রোজ স্বপ্ন দেখতাম একটা ফুটফুটে সুন্দর বাবু আমাদের মাঝখানে ঘুমাচ্ছে। তুমি, আমি, সেই বাবুটা, আর কত সুখ। শাহেদ, বিষয়গুলো যখনই আমি ভাবি আমার দম বন্ধ হয়ে আসে, আমি প্রতিবার মরে যাই, জানো তুমি। আচ্ছা বলো, এখন কি শত্রুতা তোমার আমার সাথে? চাওটা কি তুমি? আর নাফিয়া চাচ্ছে সহজ ও শক্ত হতে। শাহেদ নাফিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, সানভীর ভাইয়ার সাথে মিশবে না। এসব আমার ব্যক্তিগত ব্যাপার, অন্য কোনো ধান্দা আছে বলে বিদায় হও। ঝামেলা চাচ্ছি না, তোমাকে যে একটা চড় মারবো তাও মনে চাচ্ছে না। তুমি আমার কথা শুনবে। আমি তোমার বউ না, এখন থেকে যাও। শাহেদের নড়চড় হচ্ছে না। ওর মাথা খারাপ হচ্ছে কেন জানি। নাফিয়ার সামনে এলেই এটা হবে ও জানে। এই মেয়েটা ওর একান্ত বাধ্য ছিল। এই মেয়েটার সেবাও দু হাতে নিয়েছে। এখন সেই নরম মেয়েটার এমন ধার ওর পুরুষ সত্তা নিতে পারছে না। খুব স্বাভাবিক। নাফিয়া হাসলো। এই লোককে চড়থাপ্পড় আর অপমানে বের করা যাবে না। এই লোক ধরাকে সরাজ্ঞান করছে। খুব ভালো করে জানে এই লোকের কি প্রয়োজন। বলল, এসেছো কেন সত্যি করে বলো তো? নাকি বউ অসুস্থ এই জন্য আমার সাথে ঘুমোতে চাও? আমার শরীরটা হঠাৎ মনে পড়ছে, তাই তো? তুমি ভেবেছ তুমি আসবে আর আমি দুর্বল হয়ে যাব এতদিন পরে তোমার সাথে শুয়ে পড়তেও পারি? ওই অমৃতা ভেবেছ আমাকে? বিবাহিত এক্সের সাথে শুয়ে পড়ার কুরকুরানি আমার নেই শাহেদ। আমি অমৃতা নই, আমি নাফিয়া। ঠোঁট বাকি হাসলো নাফিয়া। শাহেদ এবার একদম চুপ করে গেল। আরো কিছুক্ষণ নাফিয়ার অগ্নিঝরা মুখটার দিকে চেয়ে থেকে বেরিয়ে গেল। আর বলেনি কিছু। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। এরপর বেশ কিছু সময় পর নাফিয়া ওখানটায় দাঁড়িয়ে থেকে ধীর পায়ে নিজের ঘরে ঢুকলো। বিছানায় শুয়ে কাঁদলো হাউমাউ করে। সুপ্তি দরজাকে পেছনে গিয়ে দাঁড়ালো। নরম গলায় থামাতে চাইলো নাফিয়াকে। আপু একটু পানি খান। নাফিয়া থামেনি আর আটকে আটকে বলছিল, কত সুন্দর একটা সংসার ছিল আমার, জানো সুপ্তি? কত আদরের একটা সংসার। আমার শ্বশুর শাশুড়ি, দুটো দেওয়ার, একটা ননদ আমাকে রানীর মতো পালতো। আমি দুই হাতে সাজিয়েছিলাম। আমাকে ওখান থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। এ জীবন আমি চাইনি সত্যি। আমার শত্রুরও না হোক এমন জীবন। সুপ্তি চুপ করে আছে। ঠিক সেই সময় ফোনের নোটিফিকেশন বেজে উঠল। সুপ্তি কল ভেবে ফোনটা তুলে দেখলো মেসেজ। ওপর থেকে মেসেজটা পড়ে ফেললো হুট করে। পরিবেশটা সহজ করতে বলল, আপনার স্যার মেসেজ করেছে কাল যাতে আপনি অফিস থেকে কোথাও চলে না যান, তার নাকি আপনার সাথে জরুরি কথা আছে। নাফিয়া জবাব দিচ্ছে না। কান্না থামিয়ে মরা মানুষের মতো পড়ে আছে। মূর্ছনার হাতের ওপর একটা মশা পড়েছে। ওটাকে মেরে বিরক্ত হয়ে আশেপাশে তাকালো। লোকটা যে একটু ঢিলা টাইপ তাও বেশ কয়েকবার মিটিং এ বুঝেছে। কিন্তু বাসর ঘরে এমন দেরি করে ঢোকার মানে কি? মূর্ছনার ঘুম পাচ্ছে ভীষণ। ঘুমিয়ে গেলে বিষয়টা ভালো হবে না। মূর্ছনা কিছুক্ষণ আলাপ করতে চায়। বাইরে বৃষ্টি থামবার নামই নিচ্ছে না। সাউকি উকি দিল আবার। এমন সময় মূর্ছনা চোখে চোখ পড়তে মূর্ছনা অবাক গলায় বলল, উকি দিচ্ছেন কেন এভাবে? আরও বেশ কয়েকবার দিয়েছেন দেখেছি। আমি আপনার বউ। আপনার ভাব থেকে মনে হচ্ছে আপনি পাশের বাড়ি কোনো নতুন বউ দেখে যাচ্ছেন বারবার এসে। সাউকি ধরা পড়ে যাওয়ায় ভীষণ লজ্জা পেল। এরপর মাথা চুলকে বুক ফুলিয়ে ভেতরে প্রবেশ করে দরজা লাগাতে লাগাতে বলল, আসলে আপনাকে ভারী সুন্দর লাগছে, কাছ থেকে আরো বেশি লাগবে বোধহয়, তাই একটু ভয় ভয় করছে। মূর্ছনা মুচকি হেসে বলল, কি জঘন্য ফ্লার্টিং! আপনি ফ্লার্ট করতে জানেন না তাই না? হাসলো সাউকি। করিনি কখনো। কন্যার পিতারা মাত্রই স্বীকার করিবেন সাউকি ছেলেটা বড্ড ভালো। সাউকি বিছানায় বসলো ফুরফুরে মেজাজে। এখন তার বেশ সহজ লাগছে। মূর্ছনা খিলখিলিয়ে হেসে উঠল সাউকির কথা শুনে। এরপর শ্বাস টেনে বলল, আপনাকে দেখে একটু স্বস্তি পাচ্ছি। আমার মনে হচ্ছিল এই বুঝি সাইদুর চলে আসবে আর আমার হাত ধরে আঙুল কচলাবে। ছি, কি জঘন্য!
সাউকি চেয়ে আছে। কাছ থেকে মূর্ছনাকে সত্যি বেশি সুন্দর লাগছে। এত এত সোনার গয়না কখন পরানো হয়েছে ও জানে না, তবে বেশ মানিয়েছে কৃষ্ণত্বকে। পৌরাণিক কাহিনীর কোনো গডেস যেন। তামাটে চকচকে ত্বকচার। সাউকি নিজের চোখ দুটোকে সাধুবাদ দেয়। মূর্ছনা হঠাৎ এমন চাহনি দেখে গুটিয়ে যায় সংকোচে। সাউকি ওর হাতটা ধরে শাহনাজের দেওয়া সিম্পল আংটিটা পরিয়ে দেয়, বলে, এটা আম্মু দিয়েছে, ছোটবেলায় নানু দিয়েছিল আমার বউয়ের জন্য। এরপর সহজ হাতে মূর্ছনার হাত দুটো ধরে মুখটা এগিয়ে নিয়ে কপালে একটা চুমু খায় সাউকি। বিষয়টা ঘটেছে সেকেন্ডের মাথায়। মূর্ছনা লজ্জা পাওয়ার থেকেও বেশি অবাক হয়। এরপর চোখ নামিয়ে নেয়। সাউকি চুমুটা খেয়ে ঢোক গিলল এক দফা। কি মিষ্টি ঘ্রাণ, কি আদুরে কপাল। ঠোঁটটা কয়েক সেকেন্ড বেশি চেপে রাখতে ইচ্ছা করছিল, আর এখন এই ঘ্রাণটাই টানছে ওকে। বাসরে বউকে নিশ্চয়ই একটা ফর্মাল হাঁক দেওয়ার আবশ্যকতা আছে। সাউকি ঝট করে তাই করলো। মূর্ছনাকে আরো বেশি অবাক করে দিয়ে খুব সুন্দর করে আলিঙ্গন করলো ওকে। তবে আলিঙ্গন ভারী ভদ্র। এত কিছু হচ্ছে, মূর্ছনার সাথেও লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। থামলো সাউকি। এত চমৎকার একটা অনুভূতি, বউকে জড়িয়ে ধরলে হয়। কি আদুরে শরীরটা। ও ঠিক করে নিল দিনে বেশ কয়েকবার এই কাজটা করবে ও। ব্যাস এতটুকুই বাসরের আনুষ্ঠানিক পর্বের কার্যক্রম। সাউকি ঠিক করেছে ও চূড়ান্ত অমায়িক হবে আজ রাত, এবং ওর বউ ওকে সুপুরুষ জানবে। যদিও মূর্ছনার মেকআপবিহীন তুলতুলে গাল দুটোতে বেশ শব্দ করে দুটো চুমু খাওয়ার ইচ্ছে করছে, তবে সাউকি নিজের গ্যারান্টি দিতে পারছে না। পুরুষ মানুষ গালের পরে নিশ্চিত ঠোঁটে নামবে আবদার, আর মেয়েটাকে ক্রমশ বিব্রত করবে, এর কোনো মানে হয় না। পুরুষের বউকে কন্ট্রোল করার মুখ্য অস্ত্র হচ্ছে নিজের পৌরুষ কন্ট্রোল করা। আজ রাতে একটু কষ্ট করে নিজেকে আটকে রেখে বউয়ের কমফোর্টের কারণ হলে এই মেয়েটি এই গল্পটা আজীবন মনে রাখবে। যতবার সবার সাথে তার স্বামীর গল্প বলবে, ততবার ছলছল চোখে মনে করবে তার স্বামী একজন সুপুরুষ। আর একটা রাত গেলে কি কত রাত যে পাবি সাউকি, তখন উসুল করে নিবি। তবে আজ রাতে সুপুরুষ হবার সুযোগ মিস করিস না। একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল আসলে। সাউকি মনে মনে কত কথা বলছে। মূর্ছনা এবার চোখ তুলে তাকায়, আস্তে ধীরে বলে, কিছু ভাবছেন আপনি? সাউকি মাথা নাড়ল, উঠে দাঁড়িয়ে বলল, আমাদের ঘুমানো উচিত, আপনার বিশ্রাম প্রয়োজন। শেষের কথাটা সাউকি নরম গলায় বলল। মেয়েরা কিসে বসায় তা খুব ভালো করে জানে সাউকি। শেষের কথাটা শুনে ওর বউয়ের মন কৃতজ্ঞতায় ভরে যাবে। নিশ্চয়ই প্রেমের দৃষ্টিতে সাউকিকে দেখছে। এটাকে বলে ধাপ করে প্রেমে ফেলা। সাউকি তার বউকে ধাপ করে নিজের প্রেমে ফেললো। সাউকি বিছানা ঝাড়তে ঝাড়তে আর চোখে তাকালো মূর্ছনার দিকে। সত্যি সাউকির ধারণা ঠিক। মূর্ছনা ভীষণ মুগ্ধ চোখে সাউকিকে দেখছে। ঘোমটা সামলে উঠে ওর হাত থেকে ফুল ঝাড়ুটা নিয়ে বলল, দিন, আমি পরিষ্কার করছি। বিশ্রাম আমাদের দুজনের প্রয়োজন। নাফিয়া আপু বলে গেলেন আগে নামাজ পড়ে নিতে। আপনি অজু করে আসুন। হাতে হাত স্পর্শ লাগলো। সাউকি লজ্জা পেল, মূর্ছনা পেল। বাইরে তখন তুমুল বর্ষণ। বিছানা ঝেড়ে নামাজ আদায় করে দুজনে গুটিয়ে বিছানার দুপাশে শুয়ে চুপ হয়ে থাকলো দীর্ঘক্ষণ। এরপর হঠাৎ মূর্ছনা বলল, আমি আমার ইন্টার্নশিপ ভাতার টাকা পুরোটা আব্বু আম্মুকে দিতে চাচ্ছি। আপনার আপত্তি আছে? সাউকি ঘুরে মাথা নাড়ল, বলল, আব্বু আমাকে 18,000 বেতন দেয়, আমাদের দুজনের খুব সুন্দরভাবে চলে যাবে। বলতে বলতে হঠাৎ থামলো সাউকি, উঠে বসলো। মূর্ছনাও সাথে সাথে উঠে বসলো, বলল, কি হয়েছে? সাউকি জবাব দিল, আসল কাজটা না করেই ঘুমিয়ে যাচ্ছিলাম। মূর্ছনা থতমত খেলো। শাড়ির আঁচল তুলে ঘুমটা দিয়ে বিব্রত গলায় বলল, আসল কাজ কোনটা মানে? সাউকি মূর্ছনার দিকে তাকালো। এরপর ওর পকেট থেকে টাকার বান্ডিল দুটো বের করে মূর্ছনার হাতে ধরিয়ে দেয়। মূর্ছনা হাতটা সরিয়ে এনে গুটিয়ে বসে থাকে। সাউকি উঠে ড্রয়ার খুলে একটা বক্স এনে ওর সামনে রেখে খোলে সেই পায়েলটা যেটা সাউকি দোকান থেকে সরিয়ে রেখেছিল লুকিয়ে, তার বউকে পরাবে বলে। মূর্ছনা হাত বাড়িয়ে পায়েলটা নেয়। আমার তরফ থেকে উপহার। ধুর, এটা দিতেই ভুলে যাচ্ছিলাম। কি গাধা আমি। শুনুন, এটাও কিন্তু আমার টাকার কেনা না, চুরি করেছি দোকান থেকে নিজেদের। মূর্ছনার চোখের কুটিরে এক রাজ্যের বিষয় গোল গোল করে চেয়ে আছে অলংকারটার দিকে। এরপর বলল, চুরির জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, আমার কি আপনাকে কিছু দেওয়া উচিত? আমি তো কিছু আনিনি। সাউকি মুখটা হঠাৎ গম্ভীর করে ফেললো, বলল, প্রকৃতিগতভাবে দেওয়ার দায়িত্বটা পুরুষের। নারী কেবল গ্রহণ করলে সুন্দর দেখায়, স্বামী উপহার দেবে, স্ত্রী কেবল গ্রহণ করবে। বিষয়টা কিউট। বড্ড পুরুষতান্ত্রিক আপনি। সাউকি হেসে পায়েলটা নিয়ে হুট করে মূর্ছনার পায়ে পরিয়ে দিতে দিতে বলে, একদিন বুঝবেন মূর্ছনা রহমান, আপনার বরের মতো নারী বান্ধব বর এই পৃথিবীতে নেই। যাই হোক, আপনি শুয়ে পড়ুন। আপনি যতদিন চান সময় নিতে পারেন।
ঠোঁট চেপে হেসে মূর্ছনা শুয়ে পড়ল। বৃষ্টির ঝাপটা বেড়েছে। বিছানায় একটাই কথা গায়ে টেনে নিল মূর্ছনা। সাউকি বাতি নিভিয়ে কেবল একটা চার্জার লাইট জেলে রেখেছে। শুয়ে তাকিয়ে আছে। ওর বিছানায় লাল টুকটুকে শাড়িতে এক রমণী ঘুমিয়ে আছে। এটাও ভারী সৌন্দর্যের দৃশ্য। আচ্ছা, বিবাহিত পুরুষরা এমন দৃশ্য সামনে রেখে ঘুমায় কিভাবে? সাউকির তো ঘুম আসছে না। হঠাৎ একটা বাজ পড়ল। সে কি এ প্রচন্ড ভয়ঙ্কর শব্দ! ঝিমিয়ে পড়া মূর্ছনা আটকে উঠে এক লাফে এগিয়ে গিয়ে ধরল সাউকিকে। বাজটা খুব কাছেই পড়েছে। ঝলকানিতে আলোকিত হয়েছে গোটা কক্ষ। মূর্ছনা কাঁপছিল। সাউকি শুরুতে থতমত খেয়েছিল। এরপর অবাকের ঘোর থেকে বেরিয়ে মূর্ছনার পিঠ আগলে ধরল ওকে অভয় দিতে। মূর্ছনার পুরো শরীরটা বাহুর মাঝে এসেছে। ওর অদ্ভুত লাগছে সাউকির। ক্রমশ সেই অনুভূতি ভালো লাগায় বদলে যায়। ও চুপ করে ওভাবেই ধরে থাকে। সময় গড়াতে অস্ফুটে বলে, আপনাকে সময় দেওয়া হলো, তবে যদি কিছু মনে না করেন আমি কি আপনার গালে একটা চুমু খাবো মূর্ছনা? মূর্ছনা চমকালো কিছুটা। পরপর চোখ নামিয়ে মাথা নাড়ল। সাউকি চুমু খেলো। এরপর হঠাৎ ওর চোখ গেল মূর্ছনার ঠোঁটে। সাউকি যদিও ভেবেছিল আজ মেয়েটাকে অপ্রস্তুত করবে না, ও সুপুরুষ হয়ে থাকবে, কিন্তু ও কথা রাখতে পারেনি। তবে ও তো মূর্ছনাকে জোর করছে না, চেয়ে চিনতে নিচ্ছে চুমু। অনুমতি দিলে খাবে, না দিলে নাই। সাউকির অত লোভ নেই। একটা ঠোঁটে। মূর্ছনা আবারও চমকালো। শরীর কাঁপতে থাকলো। এবার আর মাথা নাড়ল না। তবে সাউকি বুঝে নিল সম্মতি আছে। একটা চুমুও খেলো। কি যে চমৎকার ব্যাপারটা! এরপর মূর্ছনা লজ্জার ঘুরে যখন ছাড়াতে চাইল নিজেকে, সাউকি খেই হারিয়ে গলায় মুখ ডুবালো ওর। মূর্ছনা ছটফটিয়ে উঠল, তবে শান্ত রাখলো নিজেকে। সাউকি অস্ফুটে বলল, আপনাকে আসলেই সময় দেওয়া হলো, তবে যদি কিছু মনে না করেন তো এখানে একটা প্লিজ। মুসলিম পাড়ার মসজিদে হুইসেল বেজে উঠেছে। রাত তখন ৩টা। হুইসেলের ক্ষীণ আওয়াজে কান সজাগ হলো সাউকির। এরপর ধীরে ধীরে সজাগ হলো মস্তিষ্ক। বার্তা পেয়েছে সেহরির সময় সন্নিকটে উঠতে হবে। কিন্তু কোথাও যেন একটা বাধা। ধীরে ধীরে চোখ মেলল। এরপর একাধিক স্নায়ু সজাগ হলো। টের পেল বাহুর মাঝে একটা গোটা শরীর, নরম এবং উষ্ণ। ঘুমকাতুরে চোখ দুটো সাউকির তড়িৎ হয়ে গোল গোল হলো বিস্ময়ে। কক্ষ জুড়ে আধো আলো। মূর্ছনা ১ মিনিটের ব্যবধানে চোখ খুলেছে। তবে ও আর চোখ তুলে দেখেনি সাউকিকে। একটু সময়ও নেয়নি। নিমিষে নিজেকে সাউকির বাহু বাদ থেকে ছাড়িয়ে নিয়ে কাপা হাতে কাঁথাটা টেনে শুধু নিজের গা ঢেকে নিল। নিজের শাড়ি খুঁজে পাচ্ছে না। ও গা কাঁপছে মুহুর্মুহু। শাড়ি খোঁজার চেষ্টাও আর বাড়ালো না। ও চোখ বুজিয়ে নিল নাসারন্ধ্র আচ্ছাদিত পুরুষালী সুগন্ধিতে, যেটা ওর গা থেকে আসছে, গোটা শরীর থেকে, ওর প্রতিটা রোমকূপ থেকে, সমস্ত সত্তা থেকে। দুনিয়া বুঝি ওলটপালট হয়ে গিয়েছে। মূর্ছনা তাল খুঁজে পাচ্ছে না। হতভম্ব সাউকি চট করে উঠে বসলো। নিজেকে দেখলো গায়ের পাঞ্জাবিটা খাটের বাইরে পড়ে আছে। এরপর কক্ষের আধো আলোতে দেখলো মুখ ঘুরিয়ে পাথরের মতন শুয়ে থাকা মূর্ছনাকে। কিছু ভাবলো না সাউকি। সময় নিল। দ্রুত এক হাতে নরম শরীরটা ঘুরিয়ে ঝুঁকলো। অস্থির গলায় বলল, এই মূর্ছনা, আমি সত্যি আপনাকে সময় দিয়েছি, বিশ্বাস করুন। আমি আসলে সাউকি কথা খুঁজে পাচ্ছে না। স্পষ্ট অপরাধ বোধে কামছে। মূর্ছনা মুখ ফেরায় না, উল্টো মাথাটা একটু বাঁকা করে কাঁথাটা গলা অবধি টানে, যেন নিঃশ্বাসও নিচ্ছে না সে। এমন নিস্তব্ধতা। সাউকি চুল খামচায় নিজের। বড় বড় শ্বাস নেয় কতেক। হাত বাড়িয়ে খুঁজতে থাকে মূর্ছনার হাত। তবে কাঁথার পাল্লা সরিয়ে মূর্ছনার হাত পায় না। হাত চলে যায় ওর পেটে। মূর্ছনা এবার লাফিয়ে উঠল। সাউকি ওকে ধরে কাছে টানতে চাইল। এই মূর্ছনা, লিসেন টু মি। আমি এটা চাইনি, বাট লিসেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, আই এম ইয়োর হাজবেন্ড, নাথিং টু ওরি। সরি প্লিজ। মূর্ছনা পারল না। চোখ বুজে খ্যাক খ্যাক করে উঠল। থামবেন আপনি? সাউকি থামছে না। আরো ব্যগ্র গলা তার। বাট আমি আসলে আপনাকে সময় দিয়েছি। মূর্ছনা কাঁথা জড়িয়ে বিছানা থেকে নামতে চাইল। এই লোক পাগল। সে আজ রাতে পাগলের খপ্পরে পড়েছে। তার পালানো দরকার, নয়তো এই লোক মূর্ছনার মাথা খারাপ করে দেবে। এসব বলে ভীষণ দুর্বল লাগছিল শরীরটা ওর। মূর্ছনা নামতে সাউকিও নেমে দাঁড়ায়। পেছন থেকে কম্পমান শরীরটা আগলে ধরে নত সুরে বলে, আপনাকে আসলেই সময় দেওয়া হয়েছে, ট্রাস্ট মি। আর আমি ভালো ছেলে, খুব ভালো ছেলে। এটা হলো কারণ উই আর হাজবেন্ড ওয়াইফ, এবং এটা হবার ছিল, তবে আপনাকে সময় দেওয়া হলো। মূর্ছনা কাঁপতে কাঁপতে স্থির হলো। গাটা এলিয়ে দেয় সাউকির গায়ে। এভাবে আর পারা গেল না। ও অস্ফুটে বলল, আপনি চুপ করুন, আল্লাহর দোহাই লাগে। তো আপনি রেগেছেন যে? মূর্ছনা এ দফায় ওর চোখ দুটো তুলে সাউকিকে দেখলো। সাউকি নগ্ন বাহুতে চোখ পড়তে গা শিউরে উঠল আরো একবার। 4 ঘন্টা আগে দেখেছিল একবার, এরপর 4 ঘন্টা পরে সাউকিকে দেখলো। এই সময়টুকুর মাঝে মূর্ছনা টের পেয়েছে ওর জীবন গোটাটাই বদলে ফেলেছে এই লোক। আধার ঘরে কি জানি কি হলো, কতক্ষণ, তবে কি লজ্জা, কি সুন্দর, কি চমৎকার ঘটেছে মূর্ছনার সাথে। মূর্ছনা উপলব্ধি সয়ে নিতে সময় নিল। ঢোক গিলে বলল, আপনি কি আহাম্মক, এভাবে জ্বালাচ্ছেন কেন? দূরে সরুন তো। এটা উচিত হয়নি, তবে এটা হবার ছিল। সবচেয়ে বড় কথা, আপনি সময় নিন, এখন থেকে নিন। চুপ করুন। আপনি সত্যিই কষ্ট পেলেন? সাউকি আবারও প্রশ্ন করল। মূর্ছনা হাত ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকতে চাইল। এমন একটা গাধা লোক যে বোঝে না কোনটা লজ্জা আর কোনটা
কষ্টের অভিব্যক্তি। তার সাথে এত আলাপের মেজাজ নেই মূর্ছনা। ওর পালানো দরকার। তাড়াহুড়ো করে খাটের একপাশে আলগোছে পড়ে থাকা শাড়িটা নিয়ে নিল। সাউকি কক্ষের মাঝখানে আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। এরপর গিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ল বেডে। নিজের উপর রাগে নিজের চুল টানছেও। চাপা গলায় হিসিয়ে বলছে, শালা ভদ্রলোক হওয়া এত কঠিন কেন? হোয়াই ম্যান হোয়াই? বৃষ্টি থেমেছে। রাতটা যতটা দাপুটে ছিল শেষ রাতের প্রকৃতি ততটাই শান্ত। কলঘর থেকে পানি পড়ার শব্দ আসছে। সাউকি বিরস মুখে সেদিকে চেয়ে রইল। এরপর দীর্ঘ সময় পরে যখন ভেজা চুল নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো মূর্ছনা, সাউকি দ্বিতীয় দফায় উঠে বসলো, দ্বিতীয়বারের মতো ক্ষমা চাইতে। আর এভাবে মেয়েটিকে কষ্ট দেওয়া উচিত হয়নি। এটা তো সত্যি সে জবরদস্তি করেছে রাতে। মূর্ছনা বাধা দেওয়ার পরেও করেছে। সাউকি খারাপ, ভীষণ খারাপ, আর 5টা পুরুষ লোকের মতোই অধৈর্য, ব্যক্তিত্বহীন। ক্ষমাটা চাইতে হবে কৌশলে। মেয়েরা কষ্ট পায়, মেয়েরা আবার দ্রুত মাফও করে দেয়। সাউকি ক্ষমা চাওয়ার আগে মূর্ছনার ভেজা স্নিগ্ধ মুখটা মিনিট দুয়েক দেখলো। মূর্ছনা চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে, শরীরটা তখনও তিরতির করে কাঁপছে। সাউকি উঠে মূর্ছনার আদুরে শরীরটা পেঁচিয়ে ধরলো, কপালে কপাল থেকে নিজের সাফায় শান্ত গলায় বলতে লাগলো, আমি কিন্তু আপনার হাজবেন্ড মূর্ছনা। মূর্ছনা অস্ফুট স্বরে জবাব দিল, ও তাই? আমি তো জানতামই না, ধন্যবাদ জানানোর জন্য। মৃদু ধস্তাধস্তি হচ্ছে। মূর্ছনা নিজেকে ছাড়িয়ে নিতে চেয়ে পারছে না। সাউকি ক্ষমা না নিয়ে ছাড়বে না। এমন করে এক পর্যায়ে দুজনে আবারও বিছানায় পড়ল। মূর্ছনা কাঁদো কাঁদো গলায় বলল, চাই কি আসলে আপনার? একটু দূরে সরুন না সাউকি। ক্ষমা চাই? কেন? ঢোক গিলল সাউকি। যেটা হবার ছিল সেটা হয়েছে, যদিও এটা উচিত ছিল না। মূর্ছনা এবার লোকটাকে ধাক্কা দিয়ে কাঁথার নিচে মুখ লুকিয়ে চেঁচালো, আল্লাহ আমাকে রক্ষা করুন এই পাগলের হাত থেকে। সাউকি চুপ হয় না। বইয়ের কোমর পেঁচিয়ে টেনে এনে নরম করে চুমু খায় ঘাড়ে। অনুনয় নিয়ে বলে, ইটস টোটালি ওকে মূর্ছনা। আমি সময় দেইনি, কিন্তু আসলেই সময় দিয়েছি। আমি কিন্তু খুব পাষণ্ড কেউ নই, ওটা স্রেফ। মূর্ছনা চোখ বুজিয়ে দ্বিগুণ জোরালো অনুনয়ে তুলে, ভাই আপনাকে পৃথিবীর সব ক্ষমা দেওয়া হলো। আপনি কিছুক্ষণের জন্য আমাকে ছাড়েন, আর লজ্জা দিয়েন না। দূরে যান, দোহাই লাগে, দূরে যান, পায়ে পড়ছি আপনার। সাউকি থামলো। এতক্ষণে গোটা পরিস্থিতি বোধগম্য হতে থমকে গেল। মূর্ছনা ততক্ষণে চোখে কাঁথা চেপে নিয়েছে। সাউকি হতবিহ্বল চাহনিতে তাকিয়ে রইল। এরপর দীর্ঘ সময় কাটে। ওর পাশে সাউকি শুয়ে পড়ে চুপচাপ, কাঁথাটা টেনে নিজের চোখের উপরে ফেলে রাখে। এতক্ষণে লজ্জা তারও লাগছে। কি আশ্চর্য, কি আশ্চর্য। মূর্ছনা অস্ফুটে বলল, আর একটাও কথা বলবেন না আপনি কিছুক্ষণ। আমি একটা কথাও যেন আপনার মুখ থেকে বেরোতে না শুনি। একটু চুপ থাকুন। সাউকি বলল, লাস্ট একটা কথা। কি? এটাই হবার ছিল। আজ অফিস টাইমের অনেকটা আগে সানভীরের গাড়ি উত্তরণের বাইরে এসে থামলো। তার চোখে মুখে আজ একটা নার্ভাসনেস লক্ষ্য করা যাচ্ছে। গায়ে স্যুট নেই আজ, বরং একটা কালো রঙের শার্ট পরেছে। ও এটা পরতে চায়নি কারণ শার্টটাতে তাকে অসম্ভব সুদর্শন, একটু কম বয়সী লাগছে। বয়স লুকানোর চেষ্টা সানভীরের মধ্যে কখনোই ছিল না। ও খুব সুন্দর স্বাস্থ্যের অধিকারী এক পুরুষ। হাট্টাগাট্টা ক্যারেক্টার থাকতে শরীর বেঁধেছে এক ধাঁচে। বয়সের চাপে ভুঁড়িটা হালকা বেড়েছে, সেটা নিয়ে ওর কখনোই মাথা ব্যথা ছিল না। নিজেকে সেভাবে উপস্থাপন করে যেমন ও। তবে বাড়ি থেকে নামার আগে শিফা ভিডিও কল করে বিপত্তিটা ঘটালো। স্বভাবে জেদি আর বাচ্চা স্বভাবের এই বোনটা ভাইকে ব্ল্যাক শার্ট পরিয়েই নামালো। গাড়ি থেকে নামতে গিয়ে একটু সংকোচ বোধ করলো সানভীর। এরপর গলা খাকারি দিল, এত সাজগোজ আসলে প্রয়োজন নেই। যাকে প্রস্তাব দিবে তিনি নিতান্তই সাধারণ চাহিদার মহিলা। মুখটা দেখলে মনে হয় তা একটু সংসারী, একটু বোকা, একটু বুদ্ধিমতী, একটু সরল। মনে হয় যেন বিয়ে করে ঘরে তুললে রান্নাঘরে ঢুকে থালাবাটি ধুয়ে শাড়ির আঁচলে হাত মুছে কাছে এসে গালে হাত চেপে জানতে চাইবে, মুখটা এমন লাগছে কেন? একটু ঠান্ডা শরবত করে দেব? যার কাছে স্বামীর জামা কাপড়ে সাবানের দাগ লেগে থাকলো কিনা এই নিয়ে থাকবে প্রবল উৎকণ্ঠা। যে স্বামীর স্টাইল খুঁজতে যায় না, শার্টের স্ত্রী ঠিকঠাক হলো কিনা তা নিয়ে উদ্বিগ্ন থাকবে। মাঝে মাঝে আবার নিজের পছন্দের রঙের টি শার্ট বের করে দেবে পড়তে, কিন্তু কখনোই বলবে না তুমি বড্ড আনস্মার্ট, রং বোঝো না। নাফিয়াকে যতটুকু কাছ থেকে দেখেছে সানভীর, নাফিয়া সহজ একদম সানভীর যেমনটা চায়, যার সাথে একটা সংসার কোনো জটিলতা ছাড়াই যাপন করা যায়। জীবনে কখনো মেয়েদের ঘাটা হয়নি সেরকম করে। তবে এই মহিলাতেও সন্তুষ্ট। সংসারে একটা বুঝদার, শিক্ষিতা, স্বাধীনচেতা, নরম মনে সহজ বউ যে কতটা প্রয়োজন তা একজন পুরুষ জানে। সে কখনোই সানভীরের সুটের লুক নিয়ে মাথা ঘামাবে না। সানভীর নিজেও এসব নিয়ে ভাবছে না। তবে ওর কাছে চিন্তার বিষয় কথাটা নাফিয়াকে কি করে বলবে। নাফিয়া, আমি আপনাকে বিয়ে করতে চাইছি। আপনি চাইলে বিষয়টা নিয়ে ভাবতে পারেন। আমি অপেক্ষা করব আপনার সিদ্ধান্ত জানতে। আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে। আই থিঙ্ক আমাদের বনে যাবে দুজনের। আমি আপনাকে স্ত্রী হিসেবে চাইছি।
এভাবে না, বিষয়টা হয়তো এত সহজ হবে না বোধহয়। আচ্ছা, নাফিয়ার মুখটা এসব শুনে কেমন হবে? ওই ভদ্রমহিলার ছটফটে স্বভাব বলে বিব্রত হলেই দৌড়ে পালাতে চাইবে, দৌড়ে পালিয়ে গেলে লজ্জায় পড়ে যাবে সানভীর। এমপ্লয়িরা আজ খুব কৌতূহলে তাদের বড় স্যারকে দেখছে। এদের মধ্যে একটা চাপা রিউমার ছড়িয়েছে, বড় স্যার নাফিয়া ম্যামকে পছন্দ করে। একজন আরেকজনকে বলল, আজ এত ফিটফাট হয়ে এসেছে কেন? আজ তো নাফিয়া ম্যাম নেই। নাফিয়া তখন ছিল না, তবে এসেছে মিনিট 5 পরে। জ্বরাক্রান্ত বিধ্বস্ত শরীরটা ঢুলছিল ও কাঁপুনিতে। গতকাল রাত থেকে জ্বর, চোখ মুখ অস্বাভাবিক রকমের সাদা। মিসক্যারেজের পর থেকে অসুখ বিসুখ হলে শরীর অতটা বাদ দিতে পারে না, অল্পতেই কাবু হয়ে যায়। সকালে জ্বর মেপেছিল 102, এখন খুব সম্ভবত আরেকটু বাড়ছে। চূড়ান্ত রকমের অবাক হয়েছে সানভীর, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, মেডিসিন নিয়েছেন? নাফিয়া নরম সুরে বলল, জি স্যার, আসলে আমি আজ ছুটি চাইছি। সকালে ভেবেছিলাম অফিস করতে পারবো, তবে এখন বিশ্রাম নিতে মন চাচ্ছে। শিওর, আপনার ছুটি মঞ্জুর। এক কাজ করুন, চলুন আমি আপনাকে নামিয়ে দেই, আমিও একটু বেরোবো। 5 জনে 5 কথা বলে, তাই এই বারবার লিফটের ব্যাপারটাতে বাদ সাধতে গিয়েও নাফিয়া হঠাৎ থেমে গেল। শাহেদের মুখটা চোখে ভাসছে ওর, কালকে রাতের কথাগুলো কানে বাজছে। ওর জেদ চাপে, রাগ চাপে। ও তো চরিত্রহীনা নয়, মনে করলো কালি নেই ওর, ও স্বচ্ছ। নিজেকে মানিয়ে নাফিয়া সানভীরের প্রস্তাবে মাথা নেড়ে গাড়ির দিকে এগোয়। সংগত কারণে সানভীর ধীরে ড্রাইভ করছে, কথা বলা দরকার তাই শুরু করলো, এই জ্বরটা খুবই খারাপ, সাবধানে থাকবেন। জি। আবার থামতে হলো সানভীরকে, ওর কথা আসছে না অথচ এখন বলা দরকার। এদিকে আপা আর শিফা পথেই, এসে হয়তো চাচাকে বলে দিবে, আগেই বলা দরকার। ফ্রন্ট মিররে নাফিয়াকে এক ঝলক দেখে গাড়িটা হঠাৎ থামালো সানভীর। নাফিয়া জিজ্ঞাসু চোখে চাইলো। সানভীর ভীষণ সহজ, গাড়ি কোনো বিয়ের প্রস্তাব দেওয়ার উপযুক্ত স্থান নয়, তাই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।